সরকার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত নব্য জেএমবির নেতা রাজীব গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। জঙ্গি সংগঠনটির উত্তরাঞ্চলীয় এই কমান্ডারের আসল নাম জাহাঙ্গীর আলম। গোয়েন্দারা জানিয়েছেন রাজীব গান্ধী নামে সংগঠনে পরিচিত ছিল সে। দুপুর 12টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানানো হবে। পুলিশ আগেই জানিয়েছিলেন রাজীব গান্ধী ছদ্মনামের একজন গুলশান ও শোলাকিয়া হামলার অন্যতম পরিকল্পনাকারী। হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম রাজীব ওরফে গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো কথা বলতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি। রাব্বি, এই গ্রেপ্তারের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, আমরা গতকালই কিন্তু জানতে পেরেছি যে এই হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম তার আসল নাম, এবং তিনি কিন্তু রাজীব গান্ধী বা গান্ধী বা সুভাষ গান্ধী এই নানা নাম নিয়ে কিন্তু তিনি এই জঙ্গি তৎপরতা চালিয়ে আসছেন, এবং উত্তরাঞ্চলেই তার প্রভাব। এবং এই গুলশানের যে হামলা এবং শোলাকিয়ার যে হামলার জঙ্গি হামলার ঘটনা ঘটে, সেই হামলায় তার পাঠানো বেশ কয়েকজন প্রশিক্ষিত জঙ্গি এই হামলার সঙ্গে জড়িত, এবং যারা কিন্তু এরই মধ্যে কিন্তু পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এবং আপনি জানেন যে নারায়ণগঞ্জে যে অভিযান হয়েছে এবং এই হামলার পরপর পুলিশ যে কয়েকটি জঙ্গি আস্তানে অভিযান চালিয়েছে কল্যাণপুর থেকে শুরু করে, সেই অভিযানে কিন্তু এই গুলশান হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজন মারা গেছেন। এবং আপনি জানেন যে তামিম চৌধুরী থেকে শুরু করে তানভীর কাদেরী থেকে শুরু করে তাদের সঙ্গে কিন্তু এই জাহাঙ্গীর আলমের নামটিও কিন্তু তখনই কিন্তু পুলিশ জানিয়েছিল। বিশেষ করে ডিবির যে কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপির সেই ইউনিট প্রধান মনিরুল ইসলাম তিনি বলেছিলেন যে রাজীব গান্ধী বা গান্ধী নাম নিয়ে একজন ব্যক্তি আছেন যিনি এই হামলাগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এবং তাকে তারা খুঁজছেন। এবং সেই দীর্ঘ খোঁজাখুঁজির পর কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট, এবং তাকে গ্রেপ্তারের পর আর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে তার আসলে আর কোন কোন জঙ্গি সংশ্লিষ্টতা আছে, আর কি ধরনের নাশকতার পরিকল্পনা ছিল সে বিষয়ে। আসলে সেটি 12টার ব্রিফিং এ আমরা আরো বিস্তারিত হয়তো জানতে পারবো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এখন একটু টাঙ্গাইলে যেতে চাই। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, রাজীব গান্ধী ওরফে যে জাহাঙ্গীর, তাকে আটক করার বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, গতকাল রাত্রে 11টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিট টাঙ্গাইলের এলাকার বাস স্ট্যান্ডে এলাকা থেকে তাকে গোপন সূত্রের মাধ্যমে তাকে এসে আটক করা হয়, এবং আটক করে তাকে এখান থেকেই টাঙ্গাইল পুলিশকে কোনো রকম তথ্য বা কোনো কিছু না জানিয়ে তারা হচ্ছে যে ঢাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের অফিসে নিয়ে যায়। সেখানেই তারা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। এইখানে আমি টাঙ্গাইলের এসপির সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা এই বিষয়টি আগে থেকে জানতেন না, যেহেতু এটি অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাজ, সে কারণে তারা এই বিষয়টি না জানিয়ে তারা টাঙ্গাইলে এসে এলাকা বাস স্ট্যান্ড এরিয়া থেকে তাকে আটক করে নিয়ে যায়। তবে আমি আজকে সকালবেলা যখন টাঙ্গাইলের এসপি মাহবুব আলমের সাথে কথা বললাম, তিনি আমাকে যে বিষয়টি জানালেন যে তারা এই বিষয়টি জানতেন না, কিন্তু তারা এই বিষয়টি শোনার পরে বিভিন্ন জায়গায় দেখার পরে তারপরে তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তারা আমাকে তারপরে হচ্ছে যে বিষয়টি নিশ্চিত করেছে যে ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিট এসে তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়। আর এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাই তাকে আটক করেছে টাঙ্গাইল থেকে, এরকম তথ্য আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে নাটোরে অস্ত্র ও টাইম বোমা তৈরির সরঞ্জাম সহ সন্দেহভাজন 3 জঙ্গিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে চাঁদপুর এলাকায় ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় 4টি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি ও টাইম বোম তৈরির সরঞ্জাম। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা পুলিশের। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে টাইম বোম বানানোর জন্য তারা যে সমস্ত ম্যাটেরিয়াল জড়ো করেছে,
এবং এটা দিয়ে ভবিষ্যতে তারা হয়তোবা আমাদের যে ধারণা যে বিশ্ব ইজতেমাকে সামনে করে এখানে বড় ধরনের কোনো নাশকতা করা তাদের ইচ্ছা ছিল। কুমিল্লা ও নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৭ জন। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে মারা গেছে ৬ জন। পুলিশ জানায় ঝুমুর পরিবহনের বাসটি নীলফামারী থেকে কুমিল্লা যাচ্ছিল। ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে মারা যান ৪ জন। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় আরও ২ জনের। এদিকে নওগাঁর আত্রাইয়ে ট্রলি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ২ জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈত্যপ্রবাহের আওতার বাইরে থাকলেও রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন নগরবাসী, বেশি ভোগান্তি রাজধানীর ভাসমান মানুষের। রাতের ঢাকায় কনকনে শীত, নেই নাগরিক কোলাহল, মাখের হাড় কাঁপানো শীতে দিশেহারা নগরীর এই মানুষগুলো। নেই মাথা গোঁজার ঠাঁই, নেই পর্যাপ্ত গরম কাপড়। শীতের তীব্রতায় মানবেতর জীবন পার করছে তারা। প্রতি বছর বিচ্ছিন্নভাবে শীত বস্ত্র বিতরণ করেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান, কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে থেকে যায় বঞ্চিত অনেকেই। অন্য সময় ফুটপাতে অনেক ছিন্নমূল মানুষের দেখা মিললেও হাড় কাঁপানো শীত তাদের বাধ্য করছে বাস, রেল স্টেশনে ঠাঁই নিতে। কেউ কেউ ঠাঁই নিয়েছে ভবনের দেয়াল ঘেঁষে, কেউ বা ব্রিজের নিচে। শীত নিবারণের জন্য কেউ কেউ কম্বল পেলেও অনেকেই বাধ্য হচ্ছেন পলিথিন মুড়ে শীতের হাত থেকে রক্ষার। তাই তো বাবা, চাই কমল ঠোল দেন, বাঁচতাছি না আমরা ঝাড়ে শীতে। ঢাকা শহর উন্নয়ন শীত একটু কম তাহলে কিন্তু শীত আগেছে বেশি আর কি। 2 দিন ধরে তো দেখতে আছি খুব ঠান্ডা প্রচুর পড়তে আছে। আমি তো 3-4টা গাছ দিছি, তারপর দিয়েও শীত মানায় রাখতে পারতেছি না। প্রচণ্ড শীতের কবলে সারা দেশ, বিশেষ করে উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি, যার প্রভাবও পড়তে শুরু করেছে কৃষিতে। এরই মধ্যে উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আলু ক্ষেত আক্রান্ত হয়েছে ব্লেড নামক এক রোগে। শীতের তীব্রতা অব্যাহত থাকলে অন্য ফসলেরও ক্ষতির শঙ্কা চাষিদের। গেল কদিন ধরেই হাড় কাঁপানো শীত উত্তর আর দক্ষিণ পশ্চিমে, হয়েছে বৃষ্টিও, যার প্রভাব পড়ার শঙ্কা কৃষিতে। চাষিরা বলছেন সূর্যের দেখা মিলছে না, আছে ঘন কুয়াশাও। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়তে পারে আলুর আবাদ। এরই মধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খেতে দেখা দিয়েছে ব্লেড নামক এক রোগের আক্রমণ, যা চিন্তার ভাঁজ ফেলেছে আলু চাষিদের কপালে। প্রায় 2000 টাকার ওষুধ ব্যালেন্স লাগলো, তারপরও টিকেন যাবে কি না যাবে এর কোনো গ্যারান্টি নেই। এই অবস্থায় যদি আমার ক্ষেতটা নষ্ট হয়ে যায় তাহলে যা খরচ করছি সব ড্যামেজ হয়ে যাবে। প্রান্তিক পর্যায়ে মিলছে না আলুর দাম, এমন অভিযোগ বেশ কদিন ধরেই করছেন চাষিরা। এর ওপর রোগ সংক্রমণ হলে পথে বসতে হবে বলে শঙ্কা তাদের। অন্তত আলু ক্ষেতের সরকারিভাবে কোনো ওষুধ পাওয়া যায় না। আমার তো ওষুধ পানি দিয়ে তো কোনো লাভে নাই। কৃষি কর্মকর্তারা বলছেন ভাইরাসজনিত ব্লেড রোগে আক্রান্ত হলে পচে যায় আলুর গাছ, যা ছড়ায়ও দ্রুতই। তাই ক্ষেত আক্রান্ত হলে কৃষি বিভাগের শরণাপন্ন হবার পরামর্শ তাদের। শীতের ইয়ের জন্য এই যে বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেল, এটা আমাদের আলুর জন্য একটু ক্ষতি করেছে। সেজন্য আমরা বলেছি যে যখনই বৃষ্টি হবে, দেখবেন বৃষ্টি হবে, তারপরের দিন অবশ্যই ম্যানকোজেব গ্রুপ স্প্রে করতে হবে। তাপমাত্রা নিম্নগামিতা অব্যাহত থাকলে উত্তরের অন্যান্য শীতকালীন সবজির ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা চাষিদের। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরছি।